হৈমন্তীর মুখের ওই সামান্য মিষ্টি হাসিটুকুও সাইমনের বুকে ঝড় তুলে দেয়। হৈমন্তীর হাসির গ্রীবার মতো চিকন কোমরের ওপরে ওর হাতের চাপ আরও বেড়ে যায়। লোভাতু ওই স্পর্শ হৈমন্তীকে ভয়ে কাঁপিয়ে তোলে। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো প্রতাপগড়ের বউরানী সিজন 2, আর আজকের পর্ব হলো 3। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। অক্টোবরের টরেন্টো শহরের চিনচিনে ঠান্ডায় ব্লু মুন নাইট ক্লাবের বাইরে গোমরা মুখে দাঁড়িয়ে রয়েছে বছর 25-এর সাইমন জরিওয়ালা। পরনে তার ডার্ক চকলেট রঙের টমি হিল ফিগারের হেভি জ্যাকেট, আর ফিলিপিনের ব্ল্যাক জিন্স, আর পায়ে জিমি চোয়ে স্নিকার। হালকা গোল্ডেন হাইলাইট করা চুলে জেল দিয়ে ব্যাক ব্রাশ করা হলেও দমকা হিমেল হাওয়ায় এখন আর সেটা আগের মতো ভদ্রস্ত নেই, বরং একেবারে দেশি কাকের বাসার মতো দশা হয়েছে। কিন্তু কথা হলো, এত সাজগোজ করে গত 1 ঘন্টা ধরে যার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করে রয়েছে তার এখনো দেখা নেই। এই নিয়ে সপ্তমবার বা হাতের কবজিতে বাঁধা অ্যাপেলের ওয়াচটার দিকে তাকায় সাইমন। সময়ের কাঁটা রাত 9:30 বাজার ইঙ্গিত দিচ্ছে ওকে। মনে মনে একটা নোংরা গালি দিয়ে সাইমন বলে ওঠে, একবার খালি পাখি জালে পড়ুক, তারপর সুদে আসলে সব ঋণ মিটিয়ে নেব। এই সাইমন জরিওয়ালাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখার শাস্তি কি হতে পারে তা ভালোভাবে টের পাইয়ে দেব। সাইমন যখন নিজের খেয়ালে ব্যস্ত, ঠিক তখনই একটা লোকাল ক্যাব এসে থামে সামনের রাস্তায়। গাড়ির ইঞ্জিনের শব্দে ঘোর কাটে সাইমনের। খানিকটা চমকে সামনে তাকাতেই দেখে অনন্যা নামছে ক্যাব থেকে। অনন্যাকে দেখে সপ্রশ্ন দৃষ্টিতে বিরক্তি নিয়ে একটু এগিয়ে যেতেই আরও একজনের দেখা পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে ও। গাড়ির খোলা দরজা দিয়েই পেন্সিল হিল পরিহিত মোমের মতো মসৃণ দুটি নগ্ন পা বাইরে বেরিয়ে আসে, এবং তার পরক্ষণেই ওর আকাঙ্ক্ষিত নারীর দেখা পায় সাইমন, যার জন্য বিগত 1 ঘন্টারও বেশি সময় ধরে সে পথ চেয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘন সবুজ রঙের ড্রেসটায় অসামান্য লাগছে ওর স্বপ্ন সুন্দরীকে। ডিপ ক্লিভেজ, একদম প্রপার বডি শেপ, আর রংটা তো পুরো হৈমন্তীর শরীরে ফুটে উঠেছে। মনে হচ্ছে যেন শুধু ওর জন্যই তৈরি হয়েছে ড্রেসটা। তবে সব কিছু এক কথায় পারফেক্ট থাকলেও যেটা এসবের মাঝে একেবারে বেমানান বলে মনে হয় সাইমনের, সেটা হলো হৈমন্তীর বিষণ্ণ হাসিবিহীন মুখ। তার দুটি ক্লান্ত চোখের নিরুৎসাহী দৃষ্টি একটু হলেও দমিয়ে দেয় সাইমনকে। ক্যাবের ভাড়া মিটিয়ে দিয়ে অনন্যা সাইমনকে জড়িয়ে ধরে হ্যালো বলতেই সাইমন প্রত্যুত্তরে একটু হেসেই হৈমন্তীর দিকে আর চোখে দেখিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, মুড অফ? হৈমন্তীকে নিয়ে সাইমন যে ঠিক কিছু না কিছু জিজ্ঞেস করবে তা অনন্যা আগে থেকেই জানতো, তাই একরকম তৈরি হয়েই এসেছিল ও। প্রশ্ন শুনতেই তাই বিন্দু মাত্র না ভেবেই ও বলে, শরীরটা ঠিক নেই। সাইমন ফের জিজ্ঞেস করে, কি হয়েছে, এনিথিং সিরিয়াস? এ যে ঠিকঠাক উত্তর না জেনে ছাড়বে না তা বুঝে অনন্যা দুম করে বলে দেয়, নো, নাথিং লাইক দ্যাট, জাস্ট পিরিয়ড ক্র্যাম্পস। পিরিয়ড ক্র্যাম্পস শব্দ দুটো শুনেই সাইমন একেবারে থিতিয়ে যায়। বিষয়টা যে একেবারেই ওর নাগালের বাইরে তা বুঝতে পেরে চুপ করে যাওয়াটাই সমীচীন বলে মনে হয় সাইমনের। মনে মনে নিজের ভাগ্যকে দুটো ইংরেজি গালি দিয়ে জোরে তেতো মুখে হাসি লেপে
হৈমন্তীর কাছে এগিয়ে যায় সাইমন। আনমনে এতক্ষণ দুই হাত বুকের কাছে আড়াআড়িভাবে রেখে হাঁটতে থাকা হৈমন্তী হঠাৎ নিজের কোমরে পুরুষালী স্পর্শ অনুভব করে চমকে পাশে তাকাতেই সাইমনকে দেখে। সহসা কি বলবে বুঝতে না পেরে কোনো ক্রমে শুধু মৃদু হেসে ওঠে ও। হৈমন্তীর মুখের এই সামান্য মিষ্টি হাসিটুকুতে সাইমনের বুকে ঝড় তুলে দেয়। হৈমন্তীর হাসে গ্রীবার মতো চিকন কোমরের ওপরে ওর হাতের চাপ বেড়ে যায়। লোভাতুর ওই স্পর্শ হৈমন্তীকে ভয়ে কাঁপিয়ে তোলে। তবে না, এই ভয় ওর নিজের জন্য নয়, এই ভয় সাইমনের জন্য। কারণ হৈমন্তী জানি যে হাতে ছেলেটা আজ এই মুহূর্তে ওকে স্পর্শ করেছে সেই হাত দিয়ে হয়তো আর সারা জীবন কোনো কিছু ছুঁতে পারবে না। এ কথা মনে হতেই পলকে ঘণ্টাখানিক আগেই নিজেদের বাথরুমে ও যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তা হৈমন্তীর চোখের সামনে ফুটে ওঠে। নিজেকে বাথরুমের চেঞ্জিং এরিয়ার পর্দা ঘেরা জায়গাটাতে দেখে হৈমন্তী। দেখে পরনের গোল গলা টি শার্ট আর কেপড়ি খুলে সবুজ ড্রেসটা পরতে যাচ্ছে। আর ঠিক তখনই হঠাৎ গোটা বাথরুম জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চেঞ্জিং এরিয়ার পর্দা, বাথরুমের দেওয়ালে লাগানো আয়না, বেসিন, ওদের দুই বান্ধবীর শাওয়ার জেল, সাবান আর ফেস ওয়াশ রাখার শেলফ, এই সব কিছুই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হতে শুরু করলো এক এক করে। আগুনের লেলিহান শিখা এরপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ওর দিকে, ওকে নিজের জ্বলন্ত গহ্বরে টেনে নেওয়ার জন্য। আগুনের হালকা শরীরে লেগে জ্বলন অনুভূত হতে লাগলো হৈমন্তীর, অথচ গলা ফুঁড়ে একটা আর্তনাদ বের করতে পারল না ও। কোনো এক অদৃশ্য শক্তি যেন ওর বাচন শক্তি কেড়ে নিয়েছিল ওর থেকে। এমনকি শরীরে বিন্দুমাত্র নড়ার মতো সামর্থ্যও অবশিষ্ট ছিল না ওর। হঠাৎ করেই যেন চোখ দুটি বাদ দিয়ে বাকি দেহ ওর ফ্রিজ হয়ে যায়। ভয়ে আতঙ্কে হৈমন্তীর কাছে যখন ওই বিধ্বংসী আগুনে নিজেকে নীরবে আত্মাহুতি দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না, ঠিক সেই মুহূর্তেই ঘটে আর এক ঘটনা, যা হৈমন্তীর কাছে হয়তো এই আগুনে পুড়ে মরার থেকেও বেশি আতঙ্কের। আগুনের শিখা ঠিক যখন হৈমন্তীকে স্পর্শ করতে যাবে তখন একটা বরফ শীতল ছোঁয়ায় হৈমন্তীর শরীরের প্রতিটা রক্তকণিকা যেন বরফ হয়ে জমে ওঠে। দেখতে না দেখতেই এক প্রকাণ্ড কালো ছায়া ওই আগুনের শিখার ভেতর হতে এগিয়ে এসে জড়িয়ে ধরে হৈমন্তীকে। তার ঘোর তমসাচ্ছন্ন ধোঁয়াটে অবয়ব হৈমন্তীর শরীরের পরশে একটু একটু করে রক্ত মাংসের পরিপূর্ণ মানব দেহে পরিণত হতে থাকে। হাত পা, চওড়া বুক, উন্নত গ্রীবা সহ এক আকর্ষণীয় পুরুষের দেহ, অথচ তার মুখে নরকীয় জিজ্ঞাসা ভরা অদ্ভুত পশুর মুখ। ওই মুখে সবচেয়ে বেশি ভয়াবহ হলো তার দুই চোখ। হৈমন্তীর মনে হয় যে চোখ দুটিতে যেন শুধুই জিজ্ঞাসা আর ক্রোধের দাবানল সঞ্চিত হয়ে রয়েছে যুগ যুগ ধরে। আর এখন সেই ক্রোধ আর হিংসার আগুন কেবল ওকে দাহ করেই শান্ত হবে। ভয়ে গলা ফুঁড়ে চিৎকার করতে চায় হৈমন্তী, কিন্তু এক বিন্দুও আওয়াজ বেরোয় না। নীরব চোখের জলে ওর গাল গলা সিক্ত হতে থাকে শুধু। সামনে দাঁড়ানো ওই অমানবীয় মূর্তি ওর অশ্রুসিক্ত মুখের দিকে নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকে খানিকক্ষণ। তারপর হঠাৎ সে বলে ওঠে, ভয় পেয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করো না হৈম, পারবে না। কোনোদিন আমার থেকে দূরে সরে যেতে পারবে না তুমি। সৃষ্টির শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকার শপথ নিয়েছি আমি, আর এত সহজে সেই শপথ আমি ভাঙব না। কথাগুলো অচেনা নয় হৈমন্তীর। একথা সে বহুবার শুনেছে, বহু সময় শুনেছে। কখনো কোনো ছেলের প্রতি মনে মনে দুর্বল হয়ে পড়লে, ঘুমের ভেতরে স্বপ্নে, নতুবা কখনো এমনই কারোর সাথে ডেটে যাওয়ার আগে এই এক অভিজ্ঞতা প্রাপ্তি হয়েছে ওর।
একটা হাড় হিম করা দম বন্ধকার পরিবেশে এই রহস্যময় ছায়া মানবের বলা সতর্কবার্তা খুব পরিচিত হৈমন্তীর কাছে। বরং এটা যদি না ঘটে তবেই ও অবাক হবে সব থেকে বেশি।